অধ্যায় ২ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা দায়িত্ব ছাড়া ক্ষমতা প্রেসিডেন্ট নিক্সন আসল প্রশ্ন হচ্ছে কেউ কি ওই নরকতুল্য স্থানটি শাসন করতে পারবে হেনরি কিসিঞ্জার তা ঠিক নিঃসন্দেহে বাঙালিদের ইতিহাস সাক্ষ্য দেয় যে তাদের শাসন করা খুবই কঠিন প্রেসিডেন্ট নিক্সন ভারতীয়রাও তাদের শাসন করতে পারবে না প্রেসিডেন্ট নিক্সন টেলিফোন আলাপকালে হেনরি কিসিঞ্জারকে ২৯ মার্চ ১৯৭১ ১ মার্চ পাকিস্তানের সামরিক সরকার জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে শেখ মুজিব সাধারণ ধর্মঘটের ডাক দেন ও বাঙালি জাতীয়তাবাদীদের বিদ্রোহ আরও চূড়ান্ত পর্বে পৌঁছায় এবং ঠিক ওই সময় থেকেই পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের উপর তাদের নিয়ন্ত্রণ কার্যকরভাবে হারিয়ে ফেলে অনেক বাংলাদেশী ও পাকিস্তানি ২৫ মার্চ পর্যন্ত শেখ মুজিবের হুকুমে পূর্ব পাকিস্তানে একটি সমান্তরাল সরকার চলতে দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন যদিও ২৫ মার্চে সামরিক সরকার দ্বারা সামরিক বাহিনীর অভিযান শুরুর উপর অধিক আলোকপাত করা হয় এবং তা অধিক প্রচার পেয়েছে এক্ষেত্রে পরবর্তী ঘটনাপ্রবাহের সূচনায় ওই তারিখ পর্যন্ত আপাত দৃষ্টিতে পাক সরকারের নিয়ন্ত্রণহীনতা এক কৌতূহলোদ্দীপক ও জটিল বিষয় বৈকি ২৫ মার্চ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের বর্ণনা দিয়ে মার্কিন কনসুল জেনারেল আবজার ব্লাড যা লিখেছেন তাতে তার পর্যবেক্ষণে শেখ মুজিব হাঁটছিলেন পিচ্ছিল পথে একদিকে তিনি উত্তেজনাকর বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছিলেন আর অপরদিকে তিনি জনগণকে হিন্দু খ্রিস্টান ও অবাঙালিদের ভ্রাতৃতুল্য বিবেচনা করে যাতে তাদের জানমালের কোনো ক্ষতি না হয় সে কথা বলছিলেন তার দলের উগ্রপন্থী কর্মীরা জনসম্মুখে হাজির হচ্ছিল রাইফেল ও শর্টগানের মতো অস্ত্রশস্ত্র নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক সভাতেও মানুষ আসছিল অস্ত্রশস্ত্র নিয়ে মুজিব একটি রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিলেও শাসক গোষ্ঠীর সামনে বিরাট এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কোনো বিকল্প সরকার গঠন না করে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক দায়-দায়িত্ব বা জবাবদিহিতা ছাড়াই তার কর্মী সমর্থকরা সমগ্র পূর্ব পাকিস্তানে তার নির্দেশনা আনুগত্যের সাথে মেনে চলছিল জাতীয় সংসদের অধিবেশন স্থগিত হলে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ও চাকমা প্রধান রাজা ত্রিদিব রায় সপরিবারে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি লক্ষ্য করলেন যে ট্রেন আর সরকারের প্রদত্ত সময়সূচি অনুযায়ী চলছে না বরং মুজিবের হুকুম অনুযায়ী চলছে তার মতে এছাড়া অরাজনৈতিক ও আওয়ামী লীগের সাথে জড়িত নন এমন বাংলাদেশিরাও আমার কাছে ব্যক্তিগতভাবে যেন তার কথারই প্রতিধ্বনি করে বলেছিলেন মুজিবের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ও একজন অবিসম্বাদিত নেতা হিসেবেই যে সবকিছু এভাবে চলছিল তা নয় বরং এর পিছনে ছিল সহিংসতা ও তার দলীয় ক্যাডারদের সহিংসতার হুমকির ভয়ে এমনটি হয়েছিল ইতোমধ্যে নির্বিচারে অবাঙালি বিশেষ করে বিহারীদের হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল পুলিশকে মনে হচ্ছিল একরকম নিষ্ক্রিয় আর সেনাবাহিনী অবস্থান করছিল সেনা ছাউনির ভিতরে মুজিব তার পিচ্ছিল পথেই হাঁটছিলেন ও সেই ব্যাপক প্রত্যাশিত ৭ মার্চের জনসমুদ্রে উদ্ধারণ করলেন বিদ্যুৎ চমকানোর মতো বক্তৃতা যাতে স্বাধীনতার ঘোষণা করতে করতে হঠাৎই থেমে গিয়েছিলেন অনেক বাংলাদেশী সেদিন আশাহত হন কারণ তার নেতা যতদূর যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন জনগণকে উত্তেজিত করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মাত্রায় রুমির মতো যুবকরাও হয়েছিল আশাহত তবে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা মনে করেছিলেন শেখ মুজিব দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এ সময় ঢাকায় বিদেশিদের মাঝেও আতঙ্ক বৃদ্ধি পায় ১২ মার্চ মার্কিন কনসুলেটে ২টি বোমা বিস্ফোরিত হয় ও কেউ একজন কনসুলেট লক্ষ্য করে বন্দুকের গুলিও ছড়ে ১৫ মার্চ কনসুলেট লক্ষ্য করে আরও গুলি ছড়া হয় ১৯ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মার্কিন কনসুলেট ভবনে ককটেল নিক্ষেপ করা হয় ঢাকা ক্লাব ব্রিটিশ কাউন্সিল আলিকো এবং আমেরিকান দূতাবাসেও বোমা নিক্ষেপ করা হয় তবে ওইসব বোমা তেমন কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হয়নি প্রদেশের অন্যান্য স্থানে উচ্ছৃঙ্খল দাঙ্গা সৃষ্টিকারী বাঙালিদের দ্বারা অবাঙালিদের হত্যা তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ লুটের ন্যায় ঘটনার তুলনায় ঢাকায় বিক্ষিপ্ত ও আতঙ্ক সৃষ্টির ঘটনা বলা চলে কমই ছিল ১৯৭১ সালে অগাস্ট মাসে পাকিস্তান সরকার যে শ্বেতপত্র প্রকাশ করে তাতে এ ধরনের অনেক ঘটনার তালিকা দেওয়া হয় যেখানে মার্চ মাসের প্রথম সপ্তাহে খুলনা চট্টগ্রামে হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা যেতে পারে খুলনা টেলিফোন এক্সচেঞ্জে ৪ মার্চ কয়েকজনকে হত্যা করা হয়েছিল ৫ মার্চ খুলনার খালিশপুর ও দৌলতপুরে ছোড়া ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল ৫৭ জন অবাঙালিকে
চট্টগ্রামে ৩-৪ মার্চ ওয়্যারলেস কলোনি ও ফিরোজ শাহ কলোনিতে কয়েকশো অবাঙালি নারী পুরুষ ও শিশু হত্যা করা হয় এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। সে সময় পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশনে কর্মরত ক্যাপ্টেন ইকরাম সেহেগাল, পরে মেজর সেহেগাল, আমাকে জানান যে তিনি ওয়্যারলেস কলোনি ও ফিরোজ শাহ কলোনির উপর দিয়ে ৪ মার্চ উড়ে যাওয়ার সময় দেখতে পান ওই এলাকার সব কিছু পুড়ে কালো ছাই হয়ে গেছে। এমনকি সামরিক জান্তার কঠোর সমালোচক সাংবাদিক ম্যাসকারেনাসও পূর্ব পাকিস্তানের অবাঙালি বাসিন্দাদের আতঙ্কের বিষয়টিকে ন্যায্য বলে স্বীকার করেছেন। অবাঙালিদের রক্ষা করার জন্য শেখ মুজিব ও আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকদের নির্দেশনা থাকা সত্ত্বেও খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও দেশের ছোট ছোট শহরে হত্যাকাণ্ড, লুটারাজ ন্যায় ঘটনা ঘটেই চলেছিল। সরকারি শ্বেতপত্র ও পশ্চিম পাকিস্তানি ও অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী বাঙালিদের বর্ণনায় আওয়ামী লীগ শান্তিরক্ষাকারীদের নয়, বরং নেতৃত্ব দিয়েছিল আতঙ্ক সৃষ্টিকারী উচ্ছৃঙ্খল জনতার। মুজিবের শাসন ও সেনাবাহিনী। ২২ এফএফ বা ফ্রন্টিয়ার ফোর্সের মেজর, পরে কর্নেল পদে উন্নত শামীম জান বাবর ১৯৭১ সালের মার্চে যশোর, খুলনা এলাকায় কর্মরত ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানে ১৯৭০ সালের মাঝামাঝি থেকেই অবস্থান করছিলেন। তখন থেকেই মাঝে মধ্যে গোলযোগ হচ্ছিল এখানে ওখানে। তবে ১ মার্চের পর প্রকৃতপক্ষে ওই প্রদেশে শুরু হয় মুজিবের শাসন। কর্নেল বাবরের মতে ওই সময়ে মুজিবকে যা খুশি করার এমন সুযোগ দেয়া হয়েছিল যে যেসব বাঙালি এতদিন সাথে কচে ছিল না, তারাও ভাবতে শুরু করে যে তার অর্থাৎ মুজিব এর পাশে থাকলেই হয়তো তাদের লাভ হবে। অন্যদিকে সেনাবাহিনীকে থাকতে বলা হয়েছিল সেনা ছাউনির সীমানার মধ্যে এবং কোনোভাবেই কোনো কিছুতে হস্তক্ষেপ না করার নির্দেশ দেয়া হয়েছিল তাদের। ৫৫ ফিল্ড রেজিমেন্টের লেফটেন্যান্ট, পরবর্তীতে লেজে গোলাম মোস্তফা ১৯৭০ সাল থেকে অবস্থান করছিলেন যশোরে। পূর্ব পাকিস্তানে পৌঁছানোর মুহূর্ত থেকেই তিনি এক প্রতিকূল পরিবেশ অনুভব করতে থাকেন ও মর্মাহত হন এই জেনে যে তাকে বিমানবন্দর থেকে নিয়ে যেতে একটি রক্ষী দলের প্রয়োজন হয়েছিল। ওই বছরই তার ইউনিট ঘূর্ণিঝড়ের ত্রাণ কাজে অংশগ্রহণ করে। ত্রাণ কাজ চলাকালীন তিনি লক্ষ্য করেন বাঙালিরা তাদের ত্রাণ কাজ দূর থেকে লক্ষ্য করছে ও অভিযোগ উত্থাপন করে বলছে যে তেমন কোনো কাজই হয়নি। তার ইউনিট সেই বছরই নির্বাচনী দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আসে, কিন্তু ওপরের নির্দেশ থাকায় সেনাবাহিনী নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ না করে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে তাদের দায়িত্ব পালন করে। মার্চ মাসে উন্মুক্ত বিদ্রোহ শুরু হলে বিক্ষুব্ধ বাঙালি জনতা যশোর শহরের খাদ্য গুদাম ও টেলিফোন এক্সচেঞ্জের মতো স্থাপনায় হামলা করার চেষ্টা করে। লেফটেন্যান্ট জেনারেল গোলাম মোস্তফার মতে প্রথম দিকে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে এবং তাতে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়, কিন্তু বাইরে থেকে তাদের সেনানিবাসে ফেরত আসার নির্দেশ দেয়া হয় ও তারপর থেকে তারা ভিতরেই ছিলেন। এরপর শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে ও নৈরাজ্য সৃষ্টি হয় এবং এপ্রিলে সেনাবাহিনীর দ্বারা পুনরায় শহরের নিয়ন্ত্রণ না নেয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। ২ মার্চ সান্ধ্য আইন জারি করা হয় ও কয়েকজন সান্ধ্য আইন অমান্যকারীকে গুলি করা হয়েছিল, কিন্তু ৩ মার্চ সেনাবাহিনীকে আবার ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। সরকারের ওই সিদ্ধান্তকে মারাত্মক ভুল বলে বিবেচনা করেছেন সেই সময় সৈয়দপুর, রংপুর, দিনাজপুর এলাকায় দায়িত্বরত ২৬ এফএফের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এইচ.এম. কুরেশি। তখন সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছিল এমনকি সান্ধ্য আইন ভঙ্গকারীকে শাস্তি দেয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত কোনো সেনা সদস্য শারীরিকভাবে আক্রান্ত হয়। সংবেদনশীল স্থানে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তারা এই সংবাদটি শেখ মুজিবকে জানিয়ে দেন। এতে কোনো প্রকার শান্তির ঝুঁকি ছাড়াই বাঙালি দাঙ্গাকারীরা সান্ধ্য আইন ভঙ্গ করা শুরু করে। জেনারেল ইয়াহিয়া খান ৬ মার্চ কড়া ভাষায় বক্তৃতা দেন ও বালুচ আন্দোলন শক্ত হাতে দমনকারী বালুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে ঢাকায় পাঠান। আর্চার ব্লাড লিখেছেন, বাঙালিরা যদি গভর্নর আহসানের অপসারণে আতঙ্কিত হয়ে থাকে তাহলে তারা টিক্কা খানের আগমনেও আতঙ্কিত হয়েছিল।
জেনারেল টিক্কা খানের গভর্নর পদে নিয়োগ ১৯৩১ সালে ব্রিটিশ কর্তৃক স্যার জন অ্যান্ডারসনকে বাংলার গভর্নর হিসেবে নিয়োগের সঙ্গে সমতুল্য বলে ধরে নেওয়া যায়। কঠোর উৎপীড়ন ও দমনের সময় অ্যান্ডারসন আয়ারল্যান্ডে ছিলেন, যখন ব্রিটিশ সেনাবাহিনী ব্ল্যাক অ্যান্ড টেন্সের সাহায্য নিয়ে আইরিশ স্বয়ংসেবকদের সাথে যুদ্ধ করেছিল এবং আশা করা হয়েছিল যে জেনারেল টিক্কা খান বাংলার বিদ্রোহী প্রদেশে একই নীতি অনুসরণ করবেন। কিন্তু পূর্ব পাকিস্তানে উগ্র বাঙালি জাতীয়তাবাদী চেতনায় পরিচালিত অঘোষিত সমান্তরাল সরকারি প্রশাসন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাঙালি প্রধান বিচারপতি জেনারেল টিক্কা খানকে গভর্নর হিসেবে শপথ গ্রহণ করাতেও অপারগতা প্রকাশ করেছিলেন। আওয়ামী লীগ ইতোমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকরভাবে অবরোধ কর্মসূচি শুরু করে। সেনানিবাসে খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়। দোকান ও স্থানীয় বাজারের দোকানদাররা সেনাবাহিনীর কাছে সব ধরনের পণ্য বিক্রিতে অস্বীকৃতি জানায়। সেনানিবাসে তাজা খাবার, মাছ, মাংস, সবজির সংকট দেখা দেয়। এমনকি বাচ্চাদের দুধের মজুদও শেষ হয়ে যায়। সেনা সদস্যদের চলাফেরা মারাত্মকভাবে বিঘ্নিত হয় ও সেনা সদস্যদের ব্যঙ্গবিদ্রুপ করা ছাড়াও তাদের দিকে থুতু নিক্ষেপের মতো ঘটনা ঘটেছিল। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেখানে সেনাদের আক্রমণ করে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং এসব ক্ষেত্রে হাতাহুতিরও ঘটনা ঘটছিল। মেজর হাকিম আরশাদ কুরেশি লিখেছেন, দু-একজন সেনা সদস্যকে প্রতিদিন হত্যা করা এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমাদের এলাকায় ২৯ ক্যাভালরির লেফটেন্যান্ট আব্বাসকে আমরা হারিয়েছিলাম। বাঙালি সেনারক্ষীদের এক দল নিয়ে লেফটেন্যান্ট আব্বাস সেনাদের জন্য সবজি ক্রয় করতে বের হন। বাঙালি জঙ্গিরা ওই দলকে আক্রমণ করে আব্বাসকে হত্যা করে, অস্ত্র ছিনিয়ে নেয়, তবে বাঙালি সৈনিকদের ফেরত পাঠায় অক্ষত অবস্থায়। লেফটেন্যান্ট আব্বাসের হত্যাকাণ্ডের কোনো প্রতিকার করা যায়নি এবং আমাদের জানানো হয়েছিল যে এ সময় কোনো অপরাধীকে গ্রেফতার করাটা হবে অবিবেচনার প্রচুতি। আমাদের ওই নিষ্ক্রিয়তা জঙ্গিদের চাঙ্গা করে তোলে, পক্ষান্তরে নিজ সৈনিকদের মনোবল ভেঙে যায়। 18 পাঞ্জাবের লেফটেন্যান্ট মোহাম্মদ আলী শাহ যখন ঢাকায় শুনলেন যে তার কোর্সমেট লেফটেন্যান্ট আব্বাসকে হত্যা করা হয়েছে, তখন তার মনে হল পূর্ব পাকিস্তানে চলমান পরিস্থিতিতে নিশ্চয়ই বড় রকমের কোনো গোজামিল সৃষ্টি হয়েছে। ১৯৭০ সাল থেকে ঢাকায় দায়িত্বরত লেফটেন্যান্ট শাহ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশের দ্রুত পরিবর্তন লক্ষ্য করলেন। অথচ ১৯৭০ সালের প্রথম দিকে তিনি ঢাকা আসার পর থেকে একজন তরুণ সেনা অফিসার হিসেবে বরাবরই সুন্দর, স্বাভাবিক ও ভালো সামাজিক জীবন উপভোগ করতেন। বিশেষ স্থান হিসেবে সে সময় ঢাকা ক্লাবে নিয়মিত স্থানীয় বন্ধুদের সাথে ভালো সময় কাটাতেন। রাস্তাঘাটে ও দোকান বাজারে হিংসা বিদ্বেষমূলক ঘটনা ঘটতে শুরু করলেও ততক্ষণ পর্যন্ত সহকর্মী বাঙালি সেনা কর্মকর্তারা ভালো বন্ধু হিসেবেই ছিল। নির্বাচনের পরই পরিবেশ ও পরিস্থিতির ব্যাপক পরিবর্তন শুরু হয় এবং সেনা সদস্যরা স্থানীয়দের কাছে ঘৃণার পাত্রে পরিণত হন। সেনা অফিসারদের চলাফেরা নিয়ন্ত্রিত হয় এবং লেফটেন্যান্ট শাহ সেনানিবাসের বাইরে আসতে সব সময় প্রহরী নিয়েই বের হতেন। ফেব্রুয়ারির শেষ দিকে নতুন রেশন পাওয়াটাই দুষ্কর হয়ে দাঁড়ায় এবং অফিসার ও সৈনিকদের বাধ্য হয়ে কেবল ডাল রুটির মতো খাবার খেতে হয় বিরামহীনভাবে। একবার এক ব্যাংক ম্যানেজার লেফটেন্যান্ট শাহ লেখা ব্যাংক চেকের বিপরীতে সমপরিমাণ টাকা দিতে অস্বীকার করে জানান যে শেখ মুজিব সেনা অফিসারদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এক রাতে লেফটেন্যান্ট শাহ অপর একজন সেনা অফিসারের জরুরি বার্তা বা SOS পেয়ে একটি পশ্চিম পাকিস্তানি পরিবারকে উদ্ধার করে সেনানিবাসে নিয়ে আসেন এবং তাদের পশ্চিম পাকিস্তানে প্রেরণের ব্যবস্থা করেন। সেদিন রাতে উগ্রপন্থী বাঙালিরা ওই পরিবারের বাড়িঘর ও কারখানায় হামলা চালিয়েছিল। পশ্চিম পাকিস্তানে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে অপেক্ষারত অবাঙালিরা ভয়ে ও আতঙ্কে বিমানবন্দরের বাইরে না গিয়ে ভিতরেই বসে থাকত। এই অবস্থায় তেজগাঁও বিমানবন্দরকে মনে হচ্ছিল যেন একটি উদ্বাস্তুদের ট্রানজিট ক্যাম্প। অনুগত প্রতিটি সেনা অফিসার পরিস্থিতির অবনতি, আইন শৃঙ্খলা ভেঙে যাওয়া আর উস্কানিমূলক আচরণে হতাশ হয়ে পড়ছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই তাদের শক্তি প্রয়োগ করার অনুমতি ছিল না এবং তারা সেনানিবাসের মধ্যেই দিন পার করতেন।
18 পাঞ্জাবের লেফটেন্যান্ট সরোয়ার বর্ণনা করেছেন কিভাবে সেনানিবাসের সীমানার ঠিক পরেই উগ্র বাঙালি জাতীয়তাবাদী কর্মীরা নিজস্ব ব্যারিকেড তৈরি করেছিল, যেখানে তারা পশ্চিম পাকিস্তানিদের তল্লাশি করত এবং এমনকি অনেক সময় মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। কিন্তু সেনাদের করার কিছুই ছিল না, কারণ তাদের এ ব্যাপারে যথেষ্ট ধৈর্য ধারণ করার নির্দেশ দেয়া হয়েছিল। পাকিস্তানি সাংবাদিক মাস্কারেনাস, যিনি পূর্ব পাকিস্তানে সেনা অভিযানের তীব্র নিন্দা করেছিলেন, তিনিও ওই মার্চে পাক সেনাদের শৃঙ্খলা ও ধৈর্যের প্রশংসা করে বলেছেন, অবশ্যই পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর ওরূপ ধৈর্য ধারণকে প্রশংসা করতেই হবে, কারণ সেনা অফিসাররা এত কিছুর পরও তাদের সৈনিকদের 25 দিনের দুঃস্বপ্নের ক্রান্তিকালে শান্ত রাখতে সক্ষম হয়েছেন। 25 মার্চ সেনা অভিযান শুরু হলেও রাতারাতি সরকারের কর্তৃত্ব অধিষ্ঠিত হয়নি, বরং বলা যেতে পারে তখনই এক সম্পূর্ণ অন্য নীতি অনুসরণ করা শুরু করা হয়। সম্পূর্ণ ভূখণ্ড অর্থাৎ ভারতের সাথে দেশের সীমানাব্যাপী সরকারের কর্তৃত্ব পুনঃস্থাপিত করতে সেনাবাহিনীর কয়েক সপ্তাহ লেগে যায়। এত যাবৎ কিছু না করে বসে বসে খই ভাজা যেন সেনাবাহিনীর একটা পছন্দের নীতি হয়ে পরিণত হয়েছিল। ব্যাপকভাবে সান্ধ্য আইন ভঙ্গ করা, অরাজকতা সৃষ্টি করা মতো কর্মকাণ্ড চলা সত্ত্বেও সামরিক জান্তা সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনীকে ব্যারাকের মধ্যে বসিয়ে রাখার। অপরদিকে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুজিব চালাচ্ছিলেন এক অদৃশ্য সরকার। কোনো সংঘাতে জড়িত না হওয়ার সিদ্ধান্ত যেন মুজিবকে না চটিয়ে শান্ত রাখার এক কৌশল, যেখানে জান্তা হয়তো আশা করেছিল যে এতে কোনো রাজনৈতিক সমাধানের পথ পাওয়া যেতে পারে, কিন্তু চরম উৎকাপনের মধ্যেও এই ধরনের নিশ্চুপ বসে থাকার কারণেই নৈরাজ্য সৃষ্টিকারীরা সরকারকে দুর্বল ভাবতে শুরু করে এবং ফলশ্রুতিতে নিরীহ জনগণের ব্যাপক ক্ষতি সাধন হয়, ঘটে হত্যাকাণ্ডের মতো ঘটনা। কিন্তু সরকার তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও সেই শূন্যতা কিন্তু মুজিবের সমান্তরাল সরকার পূরণ করতে পারেনি, কারণ মুজিব তখনও সরকারকে কেবল চ্যালেঞ্জ করছিলেন, সরকার পরিচালনা করছিলেন না। পরিস্থিতি বিবেচনায় আর্চার ব্লাড মনে করেন তার ওই অবস্থান রাজনৈতিক কর্তৃত্বের, তবে সেখানে ছিল না সরকারের কোনো দায়িত্ববোধ। 1990-এর দশকে বলকান অঞ্চলের জাতীয়তাবাদের উন্মাদনা সৃষ্টি সম্পর্কে লিখতে গিয়ে মাইকেল ইগনেতিয়েফ লিখেছেন, মানুষ খুব ভয় পেলেও চুপচাপ বসে থাকবে, কিছু করবে না। তবে এক ধরনের ভয় আছে যার পরিণতি অন্য সব কিছুর থেকে অত্যন্ত ভয়াবহ। তা হচ্ছে ছক বাঁধা বা পরিকল্পিত ভয়, যখন কোনো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যেতে শুরু করে। যখন বৈধ সরকার বা প্রশাসন ভেঙে যায়, তখন সন্ত্রাস মাথাচাড়া দিয়ে ওঠে আর সৃষ্টি হয় জাতিগত বিদ্বেষ, ঘৃণা। কার্যত 1971 সালের বসন্তকালে কয়েক সপ্তাহ যাবৎ পূর্ব পাকিস্তানে কোনো সরকারই ছিল না। যে জনগণকে প্রচণ্ডভাবে উত্তেজিত ও উৎসাহিত করা হয়েছিল আইন শৃঙ্খলা ভাঙতে, সেই জনগণকে নিয়ন্ত্রণ করতে অক্ষমতা বা অনিচ্ছা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বের ব্যর্থতা। একই অভিযোগ করা যায় তৎকালীন সরকারের বিরুদ্ধে, যারা যান ও মালের উপর আক্রমণের বিরুদ্ধে সঠিক জবাব দিতে ব্যর্থ হয়েছিলেন। যখন নীতিগতভাবে ও রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক সমস্যার সমাধানে 25 মার্চ সামরিক শক্তি প্রয়োগের চেষ্টাকে একটি ভুল সিদ্ধান্ত বলা যায়, তখন পূর্ববর্তী সপ্তাহগুলোতে সরকারের দায় দায়িত্ব ত্যাগ করার সিদ্ধান্ত কম বিবেচনায় আনা যায় না। জয়দেবপুরের ঘটনা 19 মার্চ 1971। জাহানারা ইমাম তার জার্নাল জাতীয় বইয়ে 22 মার্চ লিখেছেন, সেনাবাহিনী জয়দেবপুরে জনতার উপর গুলি ছুড়লে তার প্রতিক্রিয়ায় টঙ্গী ও নারায়ণগঞ্জে পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয়। জয়দেবপুরের এ ঘটনায় জনগণ যেন নতুন করে উত্তেজিত হয়ে ওঠে। মার্কিন কনসাল জেনারেল জয়দেবপুর দুর্ঘটনার একটি বিস্তারিত বর্ণনা দিয়েছেন এভাবে: 19 মার্চ ঢাকা থেকে 20 মাইল উত্তরে জয়দেবপুর রেলওয়ে ক্রসিংয়ে সেনাবাহিনী কর্তৃক জনতার উপর গুলি চালালে এক মারাত্মক সংঘর্ষ ঘটে। ধারণা করা হয় যে সেনাবাহিনীকে নিকটস্থ গাজীপুর সমরাস্ত্র কারখানা থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা থেকে বিরত রাখতে জনতা সেখানে একটি ব্যারিকেড তৈরি করে এবং এতে রেলওয়ের এক বগিও ব্যবহার করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে জনতা তাদের অস্ত্র ছিনিয়ে নিতে এলে সেনাবাহিনী নিজেদের রক্ষার্থে গুলি ছোড়ে, যাতে একজন নিহত হয়। অপরপক্ষে আওয়ামী লীগ সমর্থিত একটি পত্রিকার মতে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় 20 জন লোক। ব্লাড আরও জানিয়েছেন, মুজিব নিরস্ত্র জনগণের উপর বেপরোয়া গুলিবর্ষণের তীব্র নিন্দা করেন।
১৯ মার্চ সন্ধ্যায় আলমগীর অর্থাৎ পূর্ব পাকিস্তানে এসসোর জেনারেল ম্যানেজার ও আওয়ামী লীগের সাথে ব্লাডের প্রধান যোগাযোগকারী আমার বাসায় আসেন কিছুক্ষণের জন্য। তিনি আমাকে জানাতে চেয়েছিলেন যে ওই দিন জয়দেবপুরের দুর্ঘটনার বিষয়টি নিয়ে মুজিব চিন্তিত হয়ে পড়েছেন, কারণ তিনি মনে করেন এতে জনগণের কাছে সমাধানে উপনীত হওয়ার মতো কোনো কথা বলা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আবার সেনাবাহিনীও এ ধরনের প্ররোচনায় নিজেকে জড়িয়ে ফেলছে। এ অদ্ভুত দুর্ঘটনা যা নতুন করে বাঙালি জনতার মাঝে উত্তেজনা বাড়িয়ে দেয় ও যেটাকে মুজিব নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক আলোচনায় দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তা এমন একটা সময়ে ঘটে যখন পূর্ব পাকিস্তানে মুজিবের কথাই ছিল আইন এবং সেনারা ছিল ব্যারাকের মধ্যে আবদ্ধ। প্রকৃতপক্ষে জয়দেবপুরে কি ঘটেছিল ও কেন ঘটেছিল? এতে একজন না ২০ জন লোক মারা গিয়েছিল। ৪ জন প্রত্যক্ষদর্শী, যাদের মধ্যে ২ জন বাঙালি সেনা কর্মকর্তা যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন এবং ২ জন পাকিস্তানি সেনা কর্মকর্তা যারা অখণ্ড পাকিস্তানের সংহতির জন্য লড়াই করেছিলেন, তাদের দেয়া বর্ণনা নিচে দেয়া হল। তারা পূর্ব পাকিস্তানে মুজিবের শাসনের ২৫ দিনব্যাপী সংঘাতের একটি একক দুর্ঘটনার বিভিন্ন স্মৃতির ও সাক্ষ্য প্রমাণের তারতম্যের বিশদ ব্যাখ্যাসহ বর্ণনা দিয়েছেন। সংঘরত স্মৃতির তুলনামূলক বিশ্লেষণ কোনো নিশ্চিত সত্য, মিথ্যা বা ব্যাখ্যার দাবি করে এমন সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। জয়দেবপুরের রাজবাড়ি। পাকিস্তান সেনাবাহিনীর ৫৭ ব্রিগেডের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যার অধিকাংশ সৈনিক ও কর্মকর্তাই ছিলেন বাঙালি, সেই রেজিমেন্টটির অবস্থান ছিল ঢাকার অল্প দূরে জয়দেবপুর রাজবাড়িতে। এ স্থানটি হচ্ছে ২০ শতকের বাংলায় ঘটে যাওয়া অন্যতম একটি রহস্যজনক ঘটনার তীর্থভূমি। কথিত আছে, ভাওয়ালের কুমার একবার মারা যাওয়ার পর এখানেই পুনরায় আবির্ভূত হন জীবিত হিসেবে। ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুর রাজবাড়িতে 2 EBR মধ্যাহ্নভোজে আগত তাদের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবকে অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছিল। প্রত্যক্ষদর্শী লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উল হাসান খান, 2 EBR বাঙালি, লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উল হাসান লিখেছেন, ১৯ মার্চ আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব ৮-১০ গাড়ি ভর্তি সৈনিক নিয়ে জয়দেবপুরে আসেন। তিনি জানান আমাদের অবস্থা ও সমস্যা দেখতেই তিনি এসেছেন, কিন্তু আমার মনে হয়নি তিনি যা বলছেন তা ঠিক ছিল, কারণ সেক্ষেত্রে এত বিপুল সংখ্যক সৈনিক সাথে আনার কোনো যৌক্তিকতা ছিল না। এত বিপুল সংখ্যক সৈনিক আনার পেছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল, অর্থাৎ আমাদের নিরস্ত্র করাই ছিল উদ্দেশ্য। আমি বেশ কিছুদিন থেকেই এরকম কিছু একটা অনুমান করছিলাম। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ লেখেন, রেজিমেন্টের মোট ৯০০ সৈনিকের মাত্র ২৫০ জন ছিল জয়দেবপুরে। ৪টি কোম্পানির একটিকে গাজীপুর সমরাস্ত্র কারখানা পাহারায় পাঠানো হয়েছিল, ২টিকে পাঠানো হয়েছিল ময়মনসিংহে ভারতীয় আগ্রাসনের অজুহাত দেখিয়ে, আর একটি মাত্র কোম্পানিকে জয়দেবপুর রাজবাড়ির হেডকোয়ার্টারে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল হেডকোয়ার্টার থেকে বাঙালি সৈনিকদের সরিয়ে দেয়া। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ বলেন, সাধারণ জনতাও ভেবেছিল 2 EBR-এর বাঙালি সৈনিকদের নিরস্ত্র করতেই ব্রিগেডিয়ার আসছেন এবং তারা টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত পুরো রাস্তায় ব্যারিকেড তৈরি করে, এতে ব্রিগেডিয়ার আরবাবকে ব্যারিকেড সরাতে জয়দেবপুর যেতে বেশ সময় লাগে। ঢাকায় ফেরার পথেও স্থানীয় জনতা ট্রেনের বগি টেনে নিয়ে রেল লাইনের লেভেল ক্রসিংয়ের উপর রেখে দেয়। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ লেখেন, ব্রিগেডিয়ার আরবাব তাকে রাস্তার ব্যারিকেড সরাতে হুকুম দেন, বলেন যদি প্রয়োজন মনে করো তাহলে বেপরোয়া গুলি চালাও। মাসুদ এই কথাগুলো বিশেষ উক্তি হিসেবে চিহ্নিত করেছেন, যেহেতু এই শব্দগুলো ব্রিগেডিয়ার জাহানজেব দ্বারাই উচ্চারিত হয়েছিল। কিছুক্ষণ পর ব্রিগেডিয়ার আরবাব অনুধাবন করলেন যে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ গুলি চালাতে ইতস্তত করছেন, আর তাই তিনি অন্য বাঙালি অফিসার মেজর মঈনকে গুলি করতে নির্দেশ দেন। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ লেখেন, সে মাসুদকে গুলি এমনভাবে করতে বলেন যাতে গুলি মাথার ওপর দিয়ে বা পায়ের নিচে দিয়ে চলে যায়। এতে ব্রিগেডিয়ার আরবাব তার নিজ সেনাদের গুলি ছুটতে আদেশ দেন। এরপর তার সেনারা মেশিনগানের সাহায্যে গুলিবর্ষণ শুরু করলে বেশ কয়েকজন নিহত হয় আর বাকিরা পালিয়ে যায়। নিহতদের মধ্যে মানু মিয়া ও খলিফা নামের 2 জনকে শনাক্ত করা হয়। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উল্লেখ করেন, এটা বলা প্রয়োজন যে স্থানীয়রা শটগান, রাইফেল ও ছোড়ার মতো অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে এসেছিল, কিন্তু তারা কতক্ষণই বা ভারী মেশিনগানের মোকাবিলা করতে পারতেন। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ আরও বলেন, ব্রিগেডিয়ার আরবাব তাকে হুমকি দিয়ে বলেন তার উচিত তার সেনাদের যথাযথভাবে পরিচালনা করা।
23 মার্চ মাসুদকে ঢাকায় ডেকে পাঠানো হয় এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল মাসুদের উপ অধিনায়ক অন্য বাঙালি অফিসার মেজর সাফিউল্লাহ তার স্থলাভিষিক্ত হন এবং অন্য একজন বাঙালি অফিসার লেফটেন্যান্ট কর্নেল রকিব 32 পাঞ্জাব থেকে 2 ইবিআরে যোগদান না করা পর্যন্ত তিনিই উক্ত পদে আসীন ছিলেন। প্রত্যক্ষদর্শী 2 মেজর কে এম সাফিউল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বাঙালি সেনা কর্মকর্তা, মেজর জেনারেল, তখন মেজর ও উপ অধিনায়ক। লেখেন 19 মার্চ ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আরবাব খানের নেতৃত্বে একটি শক্তিশালী সেনাদল জুনিয়র টাইগারদের নিরস্ত্র করতে জয়দেবপুরের পথে রওনা হয়। এ ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য দ্বিতীয় ইস্ট বেঙ্গলের পূর্ণ প্রস্তুতি থাকায় ব্রিগেডিয়ার আরবাব তার লক্ষ্যে অগ্রসর হতে পারেননি, শুধুমাত্র শক্তি প্রদর্শন করেছেন। তাদের ফিরে যাবার পথে জয়দেবপুরের জনতা সাহসিকতার সাথে রেল ক্রসিংয়ে মজবুত ব্যারিকেড সৃষ্টি করলে গোলাগুলির ঘটনা ঘটে ও 2 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। 20 মেজর জেনারেল সাফিউল্লাহর মতে 19 মার্চ সকাল 10টায় তার ইউনিটকে জানানো হয় যে ব্রিগেড কমান্ডার মধ্যাহ্নভোজে আসবেন এবং নিকটবর্তী গাজীপুর সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। তিনি আরও লেখেন 17 মার্চের মধ্যেই স্থানীয় জনগণ টঙ্গী ও জয়দেবপুরের মাঝে 500 ব্যারিকেড বসিয়ে দেয়, যা পশ্চিম পাকিস্তানি সেনাদের অগ্রসর হওয়ার পথে বাধা সৃষ্টি করে। এগুলো একই সাথে বাঙালি সৈনিক ও সেনা কর্মকর্তাদের রসদ সরবরাহেও বাধা সৃষ্টি করছিল। তিনি ও লেফটেন্যান্ট কর্নেল মাসুদ স্থানীয় জনতার সাথে কথা বললেও তারা বাধা অপসারণ করেননি। মেজর জেনারেল সাফিউল্লাহ আরও জানান, গাজীপুরের পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ ছিল। রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। সমরাস্ত্র কারখানার আবাসিক পরিচালক একজন পশ্চিম পাকিস্তানি ব্রিগেডিয়ার করিমুল্লাহকে কারখানার শ্রমিকরা ঘিরে রেখেছিল। আবাসিক পরিচালককে সেখান থেকে উদ্ধার করতে আমরা সেনা প্রেরণ করেছিলাম। মেজর জেনারেল সফিউল্লার মতে দুপুর 12টায় 2 ইবিআর ব্রিগেডিয়ার আরবাবের পক্ষ থেকে বার্তা পায় যে তিনি তার আগমনের রাস্তার ব্যারিকেড সরাতে সরাতে অগ্রসর হচ্ছেন ও আমরাও যেন আমাদের দিকটায় সব ধরনের ব্যারিকেড স্থাপনা সরিয়ে দিই এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করারও নির্দেশ দেন ব্রিগেড কমান্ডার। প্রায় 1:30 মিনিটে পূর্ণ আত্মতৃপ্তি ও গর্বিত ভঙ্গিতে ব্রিগেডিয়ার তার দলবল লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, ব্রিগেড মেজর মেজর জাফর খান, 3 জন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদার 70 জন সহ জয়দেবপুরে এসে পৌঁছান। মেজর জেনারেল সফিউল্লাহ ব্রিগেডিয়ার আরবারের সাথে আগত অন্যান্য সেনা কর্মকর্তাদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন বলে মনে হয়। এসব আগত সেনা কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন ছিলেন গোলন্দাজ বাহিনীর অফিসার। মেজর জাফর ছিলেন সাজোয়া বা ট্যাঙ্ক রেজিমেন্টের। বাকি 2 ক্যাপ্টেনের একজন পদাতিক বাহিনীর ও অপরজন ছিলেন কমান্ডো দলের। তিনি এ জাতীয় সংমিশ্রণ দেখে সন্দিহান হলেও সফিউল্লাহ কোনো ব্যাখ্যা দেননি যে প্রচলিত সাংগঠনিক রীতি থেকে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের এভাবে একত্রে আসা কিভাবে ভিন্ন ছিল। মেজর সফিউল্লাহ আরও লিখেছেন, 70 জন সৈনিক যারা ব্রিগেডিয়ার আরবাবের সাথে ছিলেন তারা অজেয় হিসেবে সজ্জিত ছিলেন 7.62 mm চাইনিজ হালকা মেশিনগান দ্বারা। অবশ্য সে সময় সৈনিকরা স্বাভাবিকভাবেই ওই অস্ত্র বহন করত এবং মেজর সফিউল্লাহ নিজেও স্বীকার করেছেন সে সময় বাঙালি সৈনিকরাও বহন করত একই অস্ত্র। এদিকে সফিউল্লাহ তার সৈনিকদেরকে সঠিক সময়ে বিদ্রোহ করার জন্য পূর্ণমাত্রায় প্রস্তুত রেখেছিলেন বলে স্বীকার করেছেন। তিনি লিখেছেন, ব্রিগেডিয়ার আরবাব তাকে এ প্রস্তুত অবস্থায় থাকার ব্যাপারে প্রশ্ন করেন ও সম্ভবত তার মনোভাব অনুমান করতে সক্ষম হয়েছিলেন। মধ্যাহ্নভোজের সময় রেলওয়ে লেভেল ক্রসিংয়ে স্থানীয় জনতার জমায়েত ও রেলওয়ে ওয়াগন দিয়ে রাস্তা বন্ধ করা সহ গোলযোগের সংবাদ আসতে থাকে। ব্রিগেডিয়ার আরবাব লেফটেন্যান্ট কর্নেল মাসুদকে প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগ করে হলেও ব্যারিকেড সরানোর নির্দেশ দেন। মেজর মইনুল হোসেনকে তার কোম্পানি সহ ব্যারিকেডের নিকট পাঠানো হয় ও মেজর সফিউল্লাহ রাজবাড়িতে বাকি সৈনিক নিয়ে অবস্থান করেন, যদিও তিনি নিজ থেকে সেরূপ বলেননি। তাই ব্যারিকেড দেওয়ার স্থানে ঠিক কী ঘটেছিল তার যে বর্ণনা মেজর সফিউল্লাহ দিয়েছেন তার ভিত্তি ছিল মেজর মইনুল হোসেন ও অন্যান্যদের কাছ থেকে যা শুনেছিলেন তাই। এ ভাষ্য অনুসারে ওই দিন হাটবারে উপস্থিত প্রায় 50,000 জনতার উদ্দেশ্যে মেজর মইনুল বলার চেষ্টা করেন যে বাঙালি সৈনিকদের নিরস্ত্র করা হয়নি, কিন্তু জনতা না তার কথা না স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওই স্থানে উপস্থিত একজন শ্রমিক নেতার কথা মানছিল না। এর মাঝে ব্রিগেডিয়ার জাহানজেব ওই স্থানে পৌঁছে ব্যারিকেড সরানোর নির্দেশ দিলে জনতা আগের চেয়ে আরও উত্তেজিত হয়ে পড়ে। তখন ব্রিগেডিয়ার মঈনকে গুলি করার নির্দেশ দেন। তিনি মেজর মঈনকে তার অধিনায়ক বা কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রয়োজনীয় আদেশ নেওয়ার জন্য বলেন।
পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন হঠাৎ করে দুজন বাঙালি সৈনিক, একজন ড্রাইভার ও তার সহকর্মী ব্রিগেডিয়ার সাহেবকে জানায় যে জনতা তাদের বেধড়ক পিটিয়েছে, 5 জনকে অপহরণ করে নিয়ে গেছে ও তাদের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছে। ব্রিগেডিয়ার আরবাবের হুকুমে মেজর মঈন তার সৈনিকদের গুলি করার নির্দেশ দিলেও বাংলায় বলেন যেন গুলি পায়ের নিচে অথবা মাথার উপর দিয়ে যায়। এ অবস্থায় ব্রিগেডিয়ার আদেশ দেন কার্যকরভাবে গুলি করার জন্য। অবশ্য জনতাও পাল্টা গুলি করে। মেজর সফিউল্লার মতে, তিনি অবশ্য দৃশ্যপটে উপস্থিত ছিলেন না, ব্রিগেডিয়ার ক্রোধান্বিত হয়ে চিৎকার করে বলেন, আমি একটা গুলির বিনিময়ে একটা মৃতদেহ চাই। যদি তোমরা পরিস্থিতি সামলাতে না পারো তাহলে আমি আমার সৈনিকদের নিয়োগ করব। পরিস্থিতি বিপজ্জনক মোড় নিলে মেজর মঈন তার সৈনিকদের এবার কার্যকরভাবে গুলিবর্ষণের হুকুম দেন। এরপর গুলির আঘাতে কেউ কেউ পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়। মেজর সফিউল্লার মতে, জনতার মাঝ থেকে বিক্ষিপ্ত গুলিবর্ষণে আমাদের জওয়ানদের অনেকেই আহত হয়। ব্যারিকেডের পিছনে মসজিদের উপর থেকে চাইনিজ সাব মেশিন গান দিয়ে ব্রিগেডিয়ারের উপর গুলিবর্ষণ করা হলেও সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। সফিউল্লার মতে 20 মিনিট ধরে সংঘর্ষ চলার পর জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। ব্যারিকেড সরিয়ে নেওয়া হয় এবং ব্রিগেডিয়ার আরবাব ঢাকা ফিরে যাওয়ার পূর্বে ওই এলাকায় সান্ধ্য আইন জারি করে হারানো অস্ত্রশস্ত্র উদ্ধার, ব্যবহৃত গোলাবারুদের পরিমাণ নিরূপণ, মৃত ও আহতদের ব্যাপারে রিপোর্ট করার নির্দেশ দেন। ব্রিগেড কমান্ডারকে হতাশ করে আমাদের রিপোর্টে মাত্র 2 জন মৃত ও কয়েকজনকে আহত দেখানো হয়েছিল। এই রিপোর্টে ব্রিগেড কমান্ডার সন্তুষ্ট হননি। তিনি জিজ্ঞেস করেন, মাত্র 2 জন লোক মারতে 65 রাউন্ড গুলি খরচ করা হলো কেন? মেজর সফিউল্লাহ মনে করেন, ব্যারিকেডের স্থানে ঘটে যাওয়া সংঘর্ষ এড়ানো সম্ভব হতো যদি শুধুমাত্র বাঙালি কর্মকর্তাদের ধৈর্য ও কৌশলের সাথে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হতো। তার মতে, সেনাবাহিনী গুলিবর্ষণ করলে জনতা আত্মরক্ষার্থে গুলি করেছিল। ওই একই রাতে ব্যাটালিয়নের 5 কর্মকর্তার 5 জন বাঙালি ব্যাটম্যান অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়। এসব ঘটনার ফলে অবশেষে লেফটেন্যান্ট কর্নেল মাসুদকে কমান্ড থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় অপর বাঙালি লেফটেন্যান্ট কর্নেল রকিবকে দায়িত্ব নেওয়ার জন্য পাঠানো হয়। এই লেফটেন্যান্ট কর্নেল রকিবকে 32 পাঞ্জাব রেজিমেন্টের কমান্ডিং অফিসার থাকাকালীন 1 মার্চ ঢাকায় আওয়ামী লীগের সমর্থকদের উপর গুলি চালিয়ে বেশ কিছু নির্দোষ বাঙালি হত্যার জন্য অভিযুক্ত করেন মেজর সফিউল্লাহ। যদিও এ কথিত অভিযোগের ব্যাপারে তিনি কোনো বিস্তারিত কিছুই উপস্থাপন করতে পারেননি। অনেক অনুরোধ সত্ত্বেও লেফটেন্যান্ট জেনারেল তৎকালীন ব্রিগেডিয়ার জাহানজেব আমার সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। তবে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবের বিরুদ্ধে বিদ্রোহী বাঙালি সেনা কর্মকর্তাদের উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ কোনো পক্ষ থেকেই নিশ্চিত হওয়া যায়নি। যা হোক, আমি ওই দিনের ঘটনা সম্পর্কে পাকিস্তানি বিবরণ সংগ্রহ করার জন্য চাক্ষুষ সাক্ষী অপর 2 সেনা অফিসার ব্রিগেডিয়ার করিমুল্লাহ ও ব্রিগেডিয়ার তৎকালীন মেজর জাফর খান থেকে তথ্য সংগ্রহ করি। দুজনেই ব্রিগেডিয়ার আরবাবকে চিনতেন, তার সাথে কাজ করেছেন এবং উভয়েই ওই দিন গাজীপুর ও জয়দেবপুরে ঘটনা ঘটার সময় ওই জায়গাগুলোতে উপস্থিত ছিলেন। সাক্ষী 3, মেজর জাফর খান, ব্রিগেড মেজর, 57 ব্রিগেড, পশ্চিম পাকিস্তান। মেজর জাফর পশ্চিম পাকিস্তান থেকে মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় পৌঁছে বাঙালি ব্রিগেড মেজর মেজর খালেদ মোশাররফের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, হেডকোয়ার্টার ত্যাগ করতে মেজর খালেদ ইচ্ছাকৃতভাবে দেরি করেছিলেন। তিনি জানান, তার ঢাকা পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই ঢাকায় অনেক কিছু ঘটে যায়। জেনারেল টিক্কা খান দায়িত্ব বুঝে নেন, জেনারেল ইয়াকুব খান পশ্চিম পাকিস্তান চলে যান এবং শেখ মুজিব 7 মার্চ রমনা রেসকোর্স ময়দানে তার বিখ্যাত বক্তৃতা দেন, যা স্বাধীনতার ঘোষণা থেকে অল্প দূরে থেমে যায়। 15 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য ঢাকা পৌঁছান। ব্রিগেডিয়ার মেজর জাফরের দেওয়া বর্ণনা মতে 57 ব্রিগেডের ব্রিগেডিয়ার আরবাব, অন্য একজন অফিসার ও তাদের সাথে 30 জন সৈনিকের একটি প্লাটুন জয়দেবপুরে 2 EBR পরিদর্শনে যান। মেজর জাফরের বর্ণনায় উল্লেখিত অফিসার ও সৈনিকের সংখ্যা মেজর সফিউল্লার দেওয়া হিসাবের সাথে যা উপরে দেওয়া হয়েছিল তা ছিল সম্পূর্ণ পরস্পর বিরোধী ছলানো। ব্রিগেডিয়ার মেজর জাফর বর্ণনা মতে জয়দেবপুরে তাদের পরিদর্শনের উদ্দেশ্য ছিল বাঙালি ইউনিট পরিদর্শন ও সেখানকার পরিস্থিতি আঁচ করা। তিনি বলেন, তারা বাঙালি ইউনিটকে নিরস্ত্র করতে যাননি, কারণ সে সময় রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য ঢাকায় উচ্চ পর্যায়ে আলোচনা চলছিল এবং প্রেসিডেন্ট নিজে ঢাকা শহরে অবস্থান করছিলেন। যদি নিরস্ত্র করার পরিকল্পনাই থাকত তাহলে প্রথমেই ঢাকার বাঙালি ইউনিটগুলোকে তা করা হতো। ঢাকা থেকে 20 মাইল দূরে জয়দেবপুরে নিরস্ত্র করার দরকার প্রথমেই হতো না। পরিদর্শনকারী দল জয়দেবপুরের রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজ করেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী। যখন তারা ফিরে আসতে আরম্ভ করেন তখন রেলওয়ে ওয়াগন দিয়ে লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। সেখানে 600 লোক উপস্থিত হয় উত্তেজিত অবস্থায়। ব্রিগেডিয়ার জাফারের মতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি জনতার উপর গুলি চালাতে অস্বীকার করে,
কাজেই পরিদর্শনকারীদের নিজস্ব বাহিনীকে গুলি চালাতে হয়েছিল এবং জনতা চারদিকে ছড়িয়ে পড়লে তারা নিজেরাই রেলওয়ে ওয়াগন লেভেল ক্রসিং থেকে সরিয়ে দেন। জনতাও সেনাবাহিনীর দিকে গুলি ছোড়ে। জনতার মধ্যে দুজনের গায়ে গুলি লাগে এবং সেনাবাহিনীর দুজন আহত হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট ধরে গুলিবর্ষণ স্থায়ী হয়। দলটি ঢাকায় তাদের ব্যারাকে ফিরে গেলে সেখানে বেশ উত্তেজনার সৃষ্টি হয়, কারণ প্রথমবারের মতো ব্রিগেড কমান্ডার তার নিজের একটি ইউনিট পরিদর্শনের সময় আক্রান্ত হন। এ পরিদর্শনের ফলে ব্রিগেডিয়ার আরবাব বাঙালি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদকে সরিয়ে দেন। তার স্থানে অপর একজন বাঙালি লেফটেন্যান্ট কর্নেল রকিব, যিনি 32 পাঞ্জাবের কমান্ডে ছিলেন, তিনি লেফটেন্যান্ট কর্নেল মাসুদের স্থলাভিষিক্ত হন। এভাবে মাসুদকে সরিয়ে দেওয়া হয় এবং রকিবকে সরিয়ে দেওয়া হয় ঢাকা থেকে। প্রত্যক্ষ সাক্ষী ৪। ব্রিগেডিয়ার করিমুল্লাহ, আবাসিক পরিচালক, গাজীপুর সমরান্ত কারখানা, পশ্চিম পাকিস্তান। ব্রিগেডিয়ার করিমুল্লাহ তার লগ বইয়ে যে প্রথম কথাগুলো লিপিবদ্ধ করেছেন তা থেকে ১৯৭১ সালের মার্চ মাসে গাজীপুর সমরান্ত কারখানায় দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ২রা মার্চ ১৯৭১, সকাল ৯:১৫। প্রায় ৩,০০০ বহিরাগত পাকিস্তান সমরাস্ত্র কারখানায় প্রবেশ করে, সেখানে কর্মরত শ্রমিকদের বের করে দেওয়ার লক্ষ্য নিয়ে। আমি এমওডিসির সহযোগিতায় ওইসব বহিরাগতদের অস্ত্রের মুখে কারখানা এলাকা থেকে বের করে দিতে সক্ষম হই। ঢাকার বাইরে এখানে কোনো ধর্মঘট ছিল না। আমার বাইরে যাওয়া বন্ধ করতে রাস্তার দুধারে অসংখ্য লোক হাতে ছোড়া, তীর, ধনুক ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ৩ স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমাকে একজন পাঞ্জাবি ব্রিগেডিয়ার হিসেবে চিহ্নিত করে ঘোষণা করেছে যে কোনো উপায়ে আমার মাথা তাদের চাই। লগ বইয়ের রেকর্ড অনুসারে দিনটি দুশ্চিন্তা ও একনাগাড়ে ছোটখাটো সংঘর্ষের মধ্যে অতিবাহিত হয় এবং বাঙালি সৈন্য ও শ্রমিকরা মিছিল বের করে ব্রিগেডিয়ার কারিমুল্লাহ এবং অন্যান্য পশ্চিম পাকিস্তানি ও বিহারি অফিসারদের কল্লা কেটে নেয়ার জন্য চিৎকার করছিল। সকল অবাঙালি কর্মচারী ও তাদের পরিবারদের ভয়ভীতি প্রদর্শন করা ও নাজেহাল করা হয় ও তাদের রেশন দেয়া হচ্ছিল না। কারখানা বন্ধ হয়ে যায় কারণ বাঙালিরা দুপুর ২টার পর কাজ করতে অস্বীকার করে বসে। ব্রিগেডিয়ার কারিমুল্লাহ নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রেখে বাঙালি কর্মচারী ও শ্রমিকদের সাথে আলোচনা করার চেষ্টা করেন এবং সেই সাথে কারখানা ও তার কর্মীদের রক্ষা করতে ও সংকট থেকে মুক্তি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অতিরিক্ত সৈন্যের জন্য অনুরোধ জানান। ৮ মার্চ কারখানার শ্রমিকরা আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য সংগ্রাম পরিষদ গঠন করে। কারখানা থেকে বের হওয়ার যে কোনো প্রচেষ্টা তারা প্রতিহত করে। স্থানীয় ব্যাংক পশ্চিম পাকিস্তানি ও অন্যান্য অবাঙালি অফিসারদের চেকের বিপরীতে নগদ অর্থ প্রদান বন্ধ করে দেয়। কাজের প্রয়োজনে ব্রিগেডিয়ার কারিমুল্লাহকে ঢাকায় যেতে হয়েছিল হেলিকপ্টারে চড়ে এবং অন্য কোনো ব্যবস্থা না করা পর্যন্ত তিনি আবার ঢাকা থেকে কর্মস্থলে ফিরে আসতে পারছিলেন না, বরং ঢাকায় আটকে ছিলেন। অবশেষে ১৪ মার্চ লেফটেন্যান্ট কর্নেল মাসুদ তাকে হেলিকপ্টারের ব্যবস্থা করতে রাজি হন, এই শর্তে যে তিনি কাউকে এ ঘটনা বলতে পারবেন না। তিনি দেখলেন বিমানবন্দর পশ্চিম পাকিস্তানি ও অন্যান্য অবাঙালি পরিবার পরিজনের পদভারে লোকে লোকারণ্য, যারা পূর্ব পাকিস্তানে তাদের ঘরবাড়ি, সহায় সম্পত্তি ফেলে পালিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য তাকে মনে করিয়ে দেয় ১৯৪৭ সালে ভারত বিভাগের কথা। এদিকে কারখানার পশ্চিম পাকিস্তানি ও বিহারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা মৃত্যু ভয়ে ভীত হয়ে বারবার তাকে অনুরোধ করতে থাকেন পশ্চিম পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করার জন্য। ১৭ মার্চ ব্রিগেডিয়ার কারিমুল্লাহ আওয়ামী লীগের নির্দেশে স্বেচ্ছাসেবক বাহিনী নামে একটি প্রাইভেট আর্মি গড়ে তোলার ব্যাপারটি জানতে পারেন। এ বাহিনীর সদস্যরা শটগান ছাড়াও হাতে ছোড়া নিয়ে ঘুরে বেড়াত সর্বত্র। সংগ্রাম পরিষদের লোকেরা কারখানার গেটে পাহারা দিত যেন কোনো পশ্চিম পাকিস্তানি বা অন্য অবাঙালি কারখানা থেকে বের হতে না পারে। বাঙালিরা অবশ্য যেখানে খুশি যেতে পারত, বিশেষ করে কোনো রাজনৈতিক সমাবেশে। ১৮ মার্চ সকালে ৯টি মিনিবাসে করে বাঙালি কর্মকর্তা ও শ্রমিকরা জয়দেবপুরে একটি সমাবেশে যোগ দিতে কারখানা থেকে রওনা দেয়। এরা চলে যাওয়ার পরে ব্রিগেডিয়ার কারিমুল্লাহ একটি গুজবের কথা জানতে পারেন, যেখানে রটিয়ে দেয়া হয় যে জয়দেবপুরস্থ বাঙালি ব্যাটালিয়নকে নিরস্ত্র করা হবে। এই গুজবের উপর ভিত্তি করে এ ধরনের কোনো নিরস্ত্রীকরণের প্রতিবাদ করতেই ৯ বাস ভর্তি বাঙালিরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আরও জানা যায় তারা বাঙালি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদকে বলবে অস্ত্র জমা না দেওয়ার জন্য। এরপর তিনি দেখলেন তার টেলিফোন লাইনটিও বিচ্ছিন্ন হয়ে দেয়া হয়েছে।
ওই সন্ধ্যায় টেলিফোন লাইন কাটা থাকায় ব্রিগেডিয়ার কারিমুল্লাহ লেফটেন্যান্ট কর্নেল মাসুদের সাথে ওয়্যারলেসে কথা বলেন। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ নিশ্চিত করে জানান তাকে এ ধরনের অর্থাৎ নিরস্ত্রীকরণ সংক্রান্ত কোনো নির্দেশ দেয়া হয়নি এবং এই নিয়ে যা কিছু শোনা গেছে তা ভুল বোঝাবুঝির জন্যই। যা ঘটেছিল তা হচ্ছে ওই ঘটনার আগে বাঙালি ব্যাটালিয়নটিতে 303 রাইফেল ও হালকা মেশিনগান ছিল। চাইনিজ রাইফেল বরাদ্দ দেওয়ার পর তাদের বলা হয়েছিল পুরনো অস্ত্র ডিপোতে জমা দেওয়ার জন্য, কিন্তু ওতেই স্থানীয়রা ধরে নেয় হয়তো বাঙালি ইউনিটটিকে নিরস্ত্র করার নির্দেশ দেয়া হয়েছে। সম্ভাবা নিরস্ত্রীকরণ প্রতিহত করার লক্ষ্যেই বাঙালিরা ঢাকা জয়দেবপুর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ও রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তাটিও বন্ধ করে দেয়। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ বলেন, তিনি নিজেও বাঙালিদের চোখে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছিলেন, কারণ তিনি সম্মত হয়েছিলেন পশ্চিম পাকিস্তানি সাম্রাজ্যবাদীদের হুকুম অনুযায়ী অস্ত্র জমা দিতে। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ জানান, তিনি স্থানীয় নেতাদের ডেকে পরিস্থিতির ব্যাখ্যা দিতে চান ও বেসামরিক পুলিশকে ডেকে গুজবটি না ছড়ানোর জন্য বলেন, কিন্তু ক্ষতি যা হবার তা হয়ে গিয়েছিল এবং এর প্রতিকার করতে লেগে যায় অনেক সময়। চারদিকে রাস্তায় দেয়া ব্যারিকেডের জন্যে তাদের নিয়মিত রেশন সরবরাহ বন্ধ হয়ে যায়। তার নিরাপত্তা বিভাগের একজন সুবেদার একদিন জয়দেবপুর রাজবাড়ির চারদিকে হাজার হাজার লোকে ঘিরে ফেলার কথা জানালে তাকে দীর্ঘ সময় ধরে জনতাকে বোঝাতে হয় নিরস্ত্র করার গুজবে বিশ্বাস না করার জন্যে। ১৯ মার্চ বেলা ১১:৫৫ ব্রিগেডিয়ার করিমুল্লাহ রাজবাড়িতে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবের সাথে মধ্যাহ্নভোজের জন্যে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদের কাছ থেকে ওয়্যারলেসের মাধ্যমে আমন্ত্রণ পান। ব্রিগেডিয়ার করিমুল্লাহ আমন্ত্রণটি গ্রহণ করেন। দুপুর ১:১০ ব্রিগেডিয়ার করিমুল্লাহ ৩ জন সশস্ত্র রক্ষী নিয়ে নিজে জিপে চড়ে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হন। সংগ্রাম পরিষদের লোকেরা তার জিপটি গেটে থামিয়ে দেয় ও তাকে মধ্যাহ্নভোজে যেতে দিতে অস্বীকার করে বসে। তারা বলতে থাকে যে তাদের কাছে খবর আছে পাঞ্জাবি বা বালুচ রেজিমেন্ট জয়দেবপুরের পথে রওনা হয়ে গেছে ও তাদের লোকজন ওই রেজিমেন্টকে সেখানে যাওয়া বন্ধ করার প্রস্তুতি নিতে থাকে। এ অবস্থায় ব্রিগেডিয়ার করিমুল্লাহ মধ্যাহ্নভোজে হাজির হওয়ার চিন্তা বাদ দেন এবং দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারকে মধ্যাহ্নভোজে আসতে অসমর্থের কথা জানিয়ে দেন ওয়্যারলেসের মাধ্যমে। দুপুর ১:৪০ সাইরেন ও মানুষের বিদ্রুপাত্মক চিৎকারে কারখানা প্রকম্পিত হয়ে ওঠে। ব্রিগেডিয়ার করিমুল্লাহ গেটের বাইরে ধাবমান জনতাকে আসতে দেখতে পান, যাদের হাতে ছিল ছোরা, বাঁশের লাঠি ও বেশ কয়েকজনকে শটগান, .22 ও অন্যান্য ক্যালিবারের রাইফেলও বহন করতে দেখা যায়। সংগ্রাম পরিষদের মাধ্যমে তারা শুনেছিল যে পাঞ্জাব কিংবা বালুচ রেজিমেন্ট দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করতে ও কারখানার নিয়ন্ত্রণ নিতে জয়দেবপুরের দিকে ধেয়ে আসছে, তাই তারা ওই রেজিমেন্টের গতিপথ রোধ করতে যাচ্ছিল। ব্রিগেডিয়ার করিমুল্লাহ লেফটেন্যান্ট কর্নেল মাসুদের সাথে যোগাযোগ করলে তাকে জানান হয় ব্রিগেডিয়ার আরবাবের তার ব্যাটালিয়নে নিয়মমাফিক পরিদর্শন ও মধ্যাহ্নভোজে উপস্থিত হওয়ার খবর থেকেই এরূপ ঘটনার সৃষ্টি হয়েছে। এদিকে জয়দেবপুরের দিকে অগ্রসরমান সৈন্যদলটি রাস্তার ব্যারিকেড সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ১০ মিনিট পর ব্রিগেডিয়ার জাহানজেবকে ওয়্যারলেস সেটে পাই। শুনে দুঃখ পেলাম যে আমি তার সাথে মধ্যাহ্নভোজে যোগ দিতে পারছি না। যা হোক, তার ঢাকা ফিরে যাওয়ার পথে তিনি সমরাস্ত্র কারখানায় আমাকে সাক্ষাৎ দিয়ে যাবেন বলে জানান। হায় আল্লাহ! সেনাভর্তি প্রায় ১০-১২টি ট্রাক সাথে নিয়ে তার দলের জয়দেবপুর সড়কের প্রধান চৌরাস্তা অতিক্রম করাটা আমার লোকদের উপর একরকম বিশৃঙ্খলার প্রভাব ফেলেছে। তারা যদি সত্যি সমরাস্ত্র কারখানায় আসতেন তাহলে সেখানে উপস্থিত বাঙালিরা তাদের কি করত? তিনি কৌতুক করে বলেছিলেন, আমি কি আজকের কথা বুঝিয়েছি না অন্য কোনো দিনের কথা বুঝিয়েছি? আমি তাকে বলি যে আজকের কথাই তো বলতে চেয়েছি, তবে পরিস্থিতি এখন যা তাতে মনে হয় অন্য যে কোনো সময় যখন অবস্থা স্বাভাবিক থাকবে তখনই তাকে সাদরে অভ্যর্থনা করা ঠিক হবে। ব্রিগেডিয়ার করিমুল্লাহ তার শ্রমিকদের প্রকৃত অবস্থাটা ব্যাখ্যা করতে গেটে গিয়েছিলেন। সংগ্রাম পরিষদের সদস্যরাও দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফোন করে জানতে পেরেছিল যে ব্রিগেডিয়ার আরবাবের পরিদর্শন ও মধ্যাহ্নভোজ ছিল নিছক নিয়মমাফিক একটি ব্যাপার। তিনি ব্যাখ্যা করে সবাইকে জানান যে তিনি ওই দিন কারখানা পরিদর্শন না করার জন্যে ব্রিগেড কমান্ডার আরবাবকে অনুরোধ করেছেন এবং দ্বিতীয় ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করার বিষয়টি ঠিক নয় বলেও উল্লেখ করেন। তিনি তার শ্রমিকদের বলেন তাদের জয়দেবপুর যাওয়া উচিত নয় ও পরিদর্শনকারী সেনাদলটিকে ঢাকা ফিরে যেতে কোনো বাধা সৃষ্টি না করা হোক। বিকাল ৪:১০ ব্রিগেডিয়ার করিমুল্লাহ পুনরায় দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যোগাযোগ করেন ও সেখানকার সেকেন্ড ইন কমান্ড মেজর শাফিউল্লাহর কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন যে ব্রিগেডিয়ার আরবাগের সেনাবহর জয়দেবপুর বাজারে আটকে গেছে এবং সেখানে প্রচণ্ড রকমের গোলাগুলির ঘটনা ঘটছে।
জয়দেবপুর বাজারে গুলির শব্দ শুনে মুহূর্তের মধ্যে আবারও সাইরেন বেজে ওঠে ও অস্ত্রধারী লোকজন সর্বত্র ছোটাছুটি করতে থাকে। উত্তেজিত লোকজন অস্ত্র, গোলাবারুদ ও সাইরেনের দাবি করে। ব্রিগেডিয়ার করিমুল্লাহ তাদের সাইরেন বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু কারখানার দিকে অগ্রসর হলে সোজা গুলি করা হবে বলে হুমকি দেন। সন্ধে ৫:৫০ মেজর শাফিউল্লাহ জানান, পরিদর্শনকারী সেনাবহর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবং জয়দেবপুরে জারি করা হয়েছে সান্ধ্য আইন। ওই রাতে ব্রিগেডিয়ার তার বিছানার নিচে একটি M16 রাইফেল ও বালিশের নিচে একটি 0.25 পিস্তল রেখে ঘুমছিলেন। ওই সন্ধ্যায় রেলের লেবেল ক্রসিংয়ে কি ঘটেছিল তার একটি বিবরণ তার নিরাপত্তা শাখার সুবেদার আজিজের কাছ থেকে ব্রিগেডিয়ার করিমুল্লাহ পান। ওই দিন সাপ্তাহিক হাটের দিন থাকায় স্বাভাবিকভাবেই ওই স্থানটি লোকে লোকারণ্য ছিল। আওয়ামী লীগ নেতৃত্বের প্ররোচনায় আরও অনেক লোকের সেখানে সমাবেশ ঘটে। আওয়ামী লীগ নেতা হাবিবুল্লার বিশ্বাস ছিল যে পাঞ্জাব কিংবা বালুচ রেজিমেন্ট জয়দেবপুরের বাঙালি ব্যাটালিয়নকে নিরস্ত্র করতে এসেছে, কিন্তু তিনি প্রকৃত ঘটনা জানার পর যখন প্রত্যাপক্ষ নিতে চেষ্টা করেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উত্তেজিত জনতা তার কথায় কর্ণপাত না করে ততক্ষণে একটি মালগাড়ির বগি আড়াআড়িভাবে ঠেলে দিয়েছে লেবেল ক্রসিংয়ে। ব্রিগেডিয়ার আরবাব ও তার সেনাবহর ঢাকা ফিরে যাওয়ার পথে সেখানে পৌঁছালে বাঙালি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ দীর্ঘ সময় ধরে ব্যারিকেড সরিয়ে নেবার জন্য জড়ো হওয়া লোকদের রাজি করাতে চেষ্টা করেন, কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। সৈন্যরা বগিটি একদিকে ঠেলে দিলে উত্তেজিত জনতা গুলি চালায়। প্রত্যুত্তরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা গুলি চালালে 2 জন নিহত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রেশন বহনকারী একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। একজন এ দুর্ঘটনায় নিহত হন। উত্তেজিত জনতা ইস্ট বেঙ্গলের 6 জন সৈনিককে তাদের অস্ত্রসহ অপহরণ করে নিয়ে যায়। ইস্ট বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড মেজর শাফিউল্লাহ পরদিন সকালে গাজীপুর পৌঁছে জানান, গাজীপুরকেও আনা হয়েছে সান্ধ্য আইনে। 21 মার্চ লেফটেন্যান্ট কর্নেল মাসুদ সমরাস্ত্র কারখানায় আসেন ও ব্রিগেডিয়ার করিমুল্লার সাথে জয়দেবপুরে গুলিবর্ষণের দুর্ঘটনা নিয়ে আলোচনা করেন। তাদের উভয়ের আলোচনা থেকে যা জানা যায় তা ছিল, ইস্ট বেঙ্গলের জওয়ানরা রেলওয়ের বগিটি এক সাইডে সরাতে চেষ্টা করলে তাদের উপর শুধু শটগান নয় বরং .25 রাইফেল, অন্য একটি ভারী অস্ত্র এবং একটি স্বয়ংক্রিয় অস্ত্র, সম্ভবত স্টেন গান দ্বারা গুলি চালানো হয়। কেবলমাত্র আত্মরক্ষার্থে সে সময় সেনাবাহিনী গুলি ছড়ে। এর আগে তারা জনতার সাথে অন্তত 40-45 মিনিট কথা বলেন যাতে সেনাদলটিকে নির্বিঘ্নে ঢাকার পথে যেতে দেওয়া হয়, কিন্তু তাতে কোনো ফল হয়নি। জয়দেবপুরের ঘটনার উপর অভিমত। উপরে বর্ণিত জয়দেবপুরের ঘটনা নিয়ে 4 জন প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে দুপক্ষই কয়েকটি বিষয়ে একমত পোষণ করেছেন। 19 মার্চ 1971 57 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব তারই ব্রিগেডের অংশ 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিদর্শনে এসেছিলেন। জয়দেবপুর যাবার পথে রাস্তায় অসংখ্য ব্যারিকেড তাদের সরাতে হয়েছিল, যেগুলো স্থানীয় লোকজন সেনাবাহিনীর চলাচলে বাধা সৃষ্টির উদ্দেশ্যে স্থাপন করেছিল এবং তাদের বলা হয়েছিল যে সেদিন বাঙালি ব্যাটালিয়নকে নিরস্ত্র করা হবে। ব্রিগেডিয়ার আরবাব ও তার দলটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন এবং ঢাকায় ফিরে যাচ্ছিলেন। একটি বিশাল জনতা সশস্ত্র ও উগ্ররূপ ধারণ করে জয়দেবপুর বাজারে একত্রিত হয় ও লেবেল ক্রসিংয়ে আড়াআড়িভাবে একটি রেলওয়ে ওয়াগনকে রেখে দিয়ে তাদের ফেরার পথে বাধা সৃষ্টি করে। বাঙালি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ও তার অন্য কর্মকর্তারা রাস্তা থেকে ব্যারিকেড সরিয়ে নেয়ার জন্য জনতাকে রাজি করাতে ব্যর্থ হয়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা, যিনি বাঙালি সৈনিকদের নিরস্ত্র করা হবে একথা বলে লোকজনকে সংগঠিত করতে সাহায্য করেছিলেন, তিনি এবার প্রকৃত অবস্থা উপলব্ধি করে তার পূর্বের মতো পাল্টিয়ে ওই লোকদের রাস্তা থেকে ব্যারিকেড সরাতে বললেও কেউ তার কথায় কর্ণপাত করেনি। সেনাবাহিনী ও জনতা একে অপরের দিকে গুলি ছোড়ে। 2 জন লোক নিহত হয়। একটি পৃথক কিন্তু সংশ্লিষ্ট ঘটনায় একদল বাঙালি সেনাদল জয়দেবপুরের দিকে আসার পথে জনতার দ্বারা আক্রান্ত হয় এবং তাদের অস্ত্র ছিনতাই করে নিয়ে যাওয়া হয় এবং এ ঘটনায় একজন নিহত হন। প্রায় 20-30 মিনিট গুলি চলে। 2 জনের গুলির আঘাত লাগলে জনতা চারদিকে ছড়িয়ে পড়েছিল। সেনা সদস্যরা ওয়াগনটি সরিয়ে দিয়ে ঢাকা ফিরে যায়। ওই দিনটির ঘটনা প্রবাহের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি কমান্ডিং অফিসারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং অন্য একজন বাঙালি কর্মকর্তাকে তার স্থানে বসানো হয়। এছাড়াও বিবরণ থেকে যেসব দাবি মিথ্যা বলে প্রতীয়মান হয়, শেখ মুজিব দাবি করেছিলেন জয়দেব
জয়দেবপুরে জনতা ছিল নিরস্ত্র, যা ছিল সম্পূর্ণ অসত্য। সেখানে সে সময় উত্তেজিত জনতার হাতে বন্দুকসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এই ঘটনার সত্যতা পাওয়া যায় ওই 4 জন সাক্ষীর দেয়া বর্ণনায়, যার মধ্যে 2 জন কর্মকর্তা ছিলেন বাঙালি। আবার কেবলমাত্র সেনাবাহিনীই জনতার উপর গুলিবর্ষণ করেনি, এবং ওই জনতা বাঙালি সেনা সদস্যদের উপরও গুলি ছোড়ে, যারা জয়দেবপুরের দিকে আসছিল। সেকেন্ড ইন কমান্ড মেজর সাফিউল্লাহর মতে, যিনি একটি বিদ্রোহ পরিকল্পনার দাবি করেন, তিনি জানান একটি ছিনতাই করা চাইনিজ সাবমেশিন গান ব্রিগেডিয়ারের দিকে গুলি করতে ব্যবহৃত হয়েছিল। এটা কোনো বিক্ষিপ্তভাবে গুলিবর্ষণের ঘটনা ছিল না, বরং অস্ত্রধারী ও বিক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে তারা সেনাবাহিনী বা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুরোধ সত্ত্বেও ব্যারিকেড তুলে নিতে অস্বীকার করেছিল। তাহলে বলা যায়, সেখানে ব্যারিকেড না দিলে বা অনুরোধ করার পর ব্যারিকেড তুলে নিলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটত না। ওখানে যদি প্ররোচনার কোনো ব্যাপার থাকে, তবে তা করেছিল উগ্র বাঙালি জাতীয়তাবাদী কর্মীরাই। তারা স্থানীয় লোকদের বলে প্ররোচিত করে যে তাদের বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের নিরস্ত্র করার জন্যই পশ্চিম পাকিস্তানি সেনা কর্মকর্তা ও সেনারা জয়দেবপুরের দিকে আসছেন। আওয়ামী লীগের দাবির বিপরীতে দাবি ছিল 20 জন নিহত হয়েছে, 2 জন লোক নিহত হয়েছিল ওই দুর্ঘটনায়, ও আরও একজন নিহত হয়েছিল সম্ভবত কোনো যানবাহনে হামলা চালানোর ফলে। এদিকে দ্বিমতের বিষয়গুলো হচ্ছে কতজন সৈনিক ও কতজন সেনা কর্মকর্তা কী উদ্দেশ্যে পরিদর্শনে এসেছিলেন। মেজর জেনারেল সাফিউল্লাহ, বাঙালি সেকেন্ড ইন কমান্ড, 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দাবি করেছেন ব্রিগেড কমান্ডার 5 জন কর্মকর্তা ও 70 জন জওয়ান নিয়ে এসেছিলেন। অথচ মেজর ব্রিগেডিয়ার জাফর, পশ্চিম পাকিস্তানি 57 ব্রিগেডের ব্রিগেড মেজর, উল্লেখ করেছেন ব্রিগেড কমান্ডার 2 জন কর্মকর্তা ও 30 জন জওয়ান নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন। বাঙালি কর্মকর্তাদের মতে, পশ্চিম পাকিস্তানি সেনারা এসেছিল তাদের ব্যাটালিয়নকে নিরস্ত্র করার উদ্দেশ্যে, যদিও নিরস্ত্রীকরণের কোনো ঘটনা সেখানে ঘটেনি। পশ্চিম পাকিস্তানিরা উল্লেখ করেছেন এ পরিদর্শন ছিল সমন্বয় সাধনের উদ্দেশ্যে সংঘটিত একটি নিয়মতান্ত্রিক ঘটনা। হয়তো এটা সত্য যে এ পরিদর্শনটা রুটিন মাফিক বা এর বাইরেও কিছু একটা ছিল, এবং পরিদর্শনটা বিশেষ করে ওই মুহূর্তে বাঙালি ব্যাটালিয়নের বিশ্বস্ততা যাচাই করার জন্য হতে পারে। কিন্তু কোনো যুক্তিতেই চূড়ান্তভাবে বলা যাবে না যে পশ্চিম পাকিস্তানিরা কেবলমাত্র বাঙালি ব্যাটালিয়নকে নিরস্ত্র করার জন্যই জয়দেবপুর এসেছিলেন। বাঙালি অফিসারদের নিজেদের দেয়া তথ্য থেকেই জানা যায়, ব্যাটালিয়নের মাত্র একটি কোম্পানি জয়দেবপুরে ছিল। এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে একজন ব্রিগেড কমান্ডার ঢাকা কিংবা অন্যান্য বাঙালি ইউনিটকে নিরস্ত্র না করে ঢাকা থেকে 20 মাইল দূরের জয়দেবপুর এসেছিলেন একটিমাত্র কোম্পানিকে নিরস্ত্র করার জন্য। অথচ তখনও একটা বোঝাপড়ার লক্ষ্যে রাজধানী ঢাকায় মুজিব ও প্রেসিডেন্টের মধ্যে আলোচনা চলছিল। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ জানিয়েছেন, জয়দেবপুরে তার কাছে ছিল মাত্র 250 জন সৈন্য। মেজর জাফরের মতে, পরিদর্শনকারী দলটিতে 30 জন সৈন্য ও মেজর সাফিউল্লাহর মতে ওই দলে 70 জন সৈন্য ছিল, এবং তাদের হাতে সাধারণ অস্ত্র ছিল। পক্ষান্তরে বাঙালিদের হাতে স্বভাবতই ছিল অধিক সংখ্যক সৈন্য ও অনেক বেশি গোলাবারুদ। প্রকৃতপক্ষে মেজর সাফিউল্লাহর দাবি অনুযায়ী তার সৈন্যদের পূর্ব থেকে প্রস্তুত থাকার অবস্থায় দেখে ব্রিগেডিয়ার জাহানজেব জয়দেবপুর পৌঁছানোর পর নিরস্ত্র করার সিদ্ধান্ত পরিবর্তন করেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে একথা বলা যায় যে ব্রিগেডিয়ার পরিস্থিতি বুঝতে এসেছিলেন, এবং জয়দেবপুরে তার অভিজ্ঞতার পর তিনি ব্যাটালিয়নটির পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেছিলেন। অপরদিকে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে বা বোঝাতে ব্যর্থ হওয়ার জন্য কমান্ডিং অফিসারকে সরিয়ে দিয়ে অন্য একজন বাঙালি কমান্ডিং অফিসারকে নিয়োগ করা হয়েছিল। ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল আরবাবের ব্যাপারে অভিযোগ হচ্ছে তিনি সর্বাধিক শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আরবাব আমার সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ও ওই ঘটনার উপর তার কোনো মতামত প্রকাশিত হয়নি। মেজর, যিনি তার সাথে চাকরি করেছেন ও ওই দিন জয়দেবপুরে তার সাথে ছিলেন, তিনি আমাকে বলেছেন যে ব্রিগেডিয়ার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অন্য একজন পশ্চিম পাকিস্তানি অফিসার, যিনি ব্রিগেডিয়ার আরবাবের সাথে পূর্ব পাকিস্তানে চাকরি করেননি, তিনি তাকে নিষ্ঠুর হিসাবে বর্ণনা করেছেন। সংকট নিরসনে কৌশল নির্ধারণের ক্ষেত্রে সেনা কমান্ডারদের মতপার্থক্য থাকতে পারে, যেমন জয়দেবপুর বাজারের উদাহরণ দেয়া যেতে পারে। এখানে ব্রিগেডিয়ার আরবাবকে ওই দুর্ঘটনার পর সেখানে দায়িত্বরত কমান্ডিং অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য তাকে খুব বেশি দোষারোপ করা যায় না। 2 জন লাশের জন্য বাঙালি সৈনিকের 63 রাউন্ড গুলি খরচের সংবাদে ব্রিগেডিয়ার আরবাবের অসন্তুষ্টির অভিযোগে বাঙালি অফিসার মেজর সাফিউল্লাহ মন্তব্য করেছেন, ব্রিগেডিয়ার আরবাব 63 জনের লাশ দেখতে চেয়েছিলেন, কিন্তু এর বিকল্প ব্যাখ্যা দেওয়াও সম্ভব। সর্বোপরি যেখানে মাত্র 2 জন নিহত হয়েছিল, সেখানে 63 রাউন্ড গুলি খরচের
সংবাদ দেওয়াটাই ছিল একটি অস্বাভাবিক ব্যাপার। সম্ভবত বাঙালি অফিসাররা পরিদর্শনকারী পশ্চিম পাকিস্তানি দলটাকে, বিশেষ করে ব্রিগেডিয়ার আরবাবকে একটু নাটকীয় ভাষায় এবং তাদের বর্ণনায় অত্যন্ত খারাপ কিছু হিসাবে চিত্রায়িত করতে চেয়েছেন। অন্যদিকে তারা নিজেদেরকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাধীনতার সমর্থক হিসাবে দাঁড় করিয়েছেন। বলেছেন তারা গোপনীয়তার সাথে স্বাধীনতার জন্য কাজ করেছেন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায়। মেজর সাফিউল্লাহর দাবি ছিল যে বাঙালি অফিসাররা কোনো প্রকার শক্তি প্রয়োগ না করে সংকট নিরসন করতে পারত। সেই কৃতিত্ব তাদের দেওয়া হয়নি। কিভাবে তিনি জনগণকে বোঝাতে চেষ্টা করেছিলেন ও ব্যর্থ হয়েছিলেন সে ব্যাপারেও কোনো স্পষ্ট মন্তব্য নেই। তার আগের দিনও জনগণকে ব্যারিকেড স্থাপন করার চেষ্টা করতে তারা বিরত করতে চেষ্টা করেন ও ব্যর্থ হন। জনতা আওয়ামী লীগের কথায়ও কান দেয়নি। প্রকৃতপক্ষে জনতাকে ইতপূর্বে উত্তেজিত করা হয়েছিল, অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল, আগত মিলিটারি যানবাহনগুলোকে আক্রমণ করা হয়েছিল এবং এমনকি বাঙালি সেনাদের অস্ত্রশস্ত্রও ছিনিয়ে নিয়েছিল জনতা। প্রকৃতপক্ষে জয়দেবপুরের দুর্ঘটনাটি হচ্ছে সে সময় সমগ্র প্রদেশব্যাপী ঘটে চলা অকার্যকর অথরিটির ব্যর্থতার একটি প্রতিচ্ছবি। জনগণের অবস্থান ছিল উত্তেজনার চূড়ায়, যাদেরকে একদিকে সামরিক শাসকের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ প্ররোচিত করছিলেন, আবার তারাই ক্ষমতা নেওয়ার জন্য অন্যদিকে সামরিক সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। জড়ো হওয়া জনতা ছিল অস্ত্রসজ্জিত ও হিংস্র এবং তাদের সে পথ দেখিয়েছেন ওই নেতারাই। তারা আরও উত্তেজিত হয়ে পড়েছিল জয়দেবপুরে বাঙালি সেনাদের অস্ত্র নিয়ে নেওয়া হবে বলে বাঙালি জাতীয়তাবাদীদের ছড়ানো গুজবে। কিন্তু যখন গুজব মিথ্যা বলে প্রমাণিত হয় তখন পরিস্থিতি তাদের উস্কানিদাতা ও পূর্ণমাত্রায় অস্ত্রসজ্জিত বাঙালি রেজিমেন্টের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে সিভিল লোক নিহত হয়। আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 10 গুণ বাড়িয়ে প্রচার করে। এক ধরনের জাতীয়তাবাদী কল্পকাহিনী প্রচার করা হয় প্রকৃত ঘটনাকে বিকৃত করে। প্রচার করা হয় যে পশ্চিম পাকিস্তানি সেনারা কোনো কারণ ছাড়াই নিরীহ এবং নিরস্ত্র জনসাধারণকে গুলি করে হত্যা করে। শেখ মুজিব এ প্রচারণাকে কাজে লাগান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে চলমান সমঝোতার ক্ষেত্রে তার অবস্থানকে শক্তিশালী করার জন্য।